আসসালামু আলাইকুম। আমি আল ইমরান, সাবেক শিক্ষার্থী, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে কারকের ক্লাস নিয়ে আলোচনা করছি। ঠিক তারই ধারাবাহিকভাবে আজকে আমাদের ক্লাসে যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে অপদান কারক। আমাদের সবথেকে বড় সমস্যাটা কি, অপদান কারক এবং অধিকরণ কারকটাকে আমাদেরকে সবসময়ের জন্য গুলিয়ে ফেলে। অর্থাৎ এই দুইটা জায়গায় কিন্তু আমরা একটা জটিলতা তৈরি করি। আজকে আমি আপনাদের ক্লাসে অপদান কারকের যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিরসনের জন্য চেষ্টা করব। এখন দেখেন, এই যে অপদান কারকের যদি আমরা সংজ্ঞা দেখি, তাহলে অপদান কারকের সংজ্ঞাটা কি আসবে? যা থেকে কোনো কিছু ঘৃত, জাত, দ্রবীভূত এবং যা দেখে ভীত হয় তাকে কিন্তু কী কারক বলে? অপদান কারক। অর্থাৎ অপদান কারকের মূল যেই বিষয়টা, সেই মূল বিষয়টা কি, একটা উৎস থাকবে এবং সেই উৎস থেকে কোনো কিছু তৈরি হবে। এটা হচ্ছে কি অপদান কারকের মূল বিষয়। অর্থাৎ অপদানকারী কোনো কিছু আরম্ভ হতে পারে, উৎস থাকতে পারে, কোনো কিছু জাত হতে পারে, কোনো কিছু থেকে কোনো কিছু বিরতও থাকতে পারে, কোনো কিছু আরম্ভ হতে পারে, বা যা দেখে কোনো ভীতি তৈরি হয়, সেটা হচ্ছে কি অপদান কারক। এখন আপনারা যদি হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করেন, তাহলে আমি দেখবেন যে বেশ কয়েকটা উদাহরণ কিন্তু আমি হোয়াইট বোর্ডে লিখে রেখেছি এবং এই উদাহরণগুলোই কিন্তু অপদান কারকে আমাদের সব থেকে বেশি সমস্যা তৈরি করে। আমি একটা জিনিস আবার বলছি, অপদান কারকের একটা উৎস থাকবে, অর্থাৎ একটা উৎস থেকে অপদান কারক শুরু হবে। এখন দেখেন, আমরা প্রথমে যে উদাহরণটা লিখেছি সেটা তিলে তৈল হয়। এখন দেখেন, এই যে তিলে তৈল হচ্ছে, এই তৈল হওয়ার উৎসটা কি? উৎসটা হচ্ছে গিয়ে তিল। অর্থাৎ এই তৈল হওয়ার কিন্তু একটা উৎস আছে, সেই উৎসর মাধ্যমে কিন্তু এই তেলটা হচ্ছে। অর্থাৎ তিলের তৈল হয়, এই তৈল হওয়ার উৎসটা কি? তিল। অর্থাৎ এই তিল কোন কারক হবে? অপদান কারক। ঠিক একই রকম দ্বিতীয় উদাহরণটা যখন আমরা বলছি যে তিলের তৈল আছে, আমাদের দেখেন এই দুইটা উদাহরণ যখন থাকে তখন কি আমরা গুলিয়ে ফেলি। অর্থাৎ তিলের তৈল হয় এবং তিলের তৈল আছে, এই দুইটা উদাহরণ সবসময়ের জন্য একটা জটিলতার সৃষ্টি হয়। এখন দেখেন, যখন আমি বলছি যে তিলের তৈল আছে, অর্থাৎ কি এই তিলের মধ্যে এই তৈলটা অবস্থান করছে। হ্যাঁ, তাহলে যখন কোনো কিছু অবস্থান করবে তখন কিন্তু সেটা অপদান কারক হবে না, তখন সেটা কোন কারক হয়ে যাবে? অধিকরণ হয়ে যাবে। অর্থাৎ অপদান কারক হতে গেলে সবথেকে বড় যে জিনিসটা লক্ষ্য করতে হবে, সেটা একটি উৎস থেকে শুরু হবে এবং একটা জায়গায় যে শেষ হবে, এটা হচ্ছে অপদান কারক। যেমন মেঘে বৃষ্টি হয়, দেখেন তো এই যে বৃষ্টি হওয়ার উৎসটা কি? উৎসটা কিন্তু মেঘ। কিন্তু একই রকমভাবে যদি আমরা বলি যে মেঘে বৃষ্টি আসে, তখন কিন্তু সেটার অপদান কারক হবে না, তখন সেটা অধিকরণ কারক হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আমরা চতুর্থ উদাহরণটাকে দেখছি কি, খেজুরের রসে গুড় হয়। দেখেন তো এই যে খেজুরের রস, এটাতে গুড়ের উৎসটা কি? খেজুরের রস। অর্থাৎ অপদান কারকে উৎস থাকবে, এই উৎসটা হচ্ছে কি? খেজুরের রস। আবার আমরা বলেছিলাম কি, কোনো কিছু থেকে কোনো কিছু আরম্ভ হচ্ছে, দেখেন একটা জায়গায়, অর্থাৎ সোমবার। আমরা সবসময় কি যখনই একটা সোমবার দেখি, অর্থাৎ সোমবার যখন একটা সময় বোঝাচ্ছে বা সময় বোঝাচ্ছে, তখন আমরা সেটাকে ভেবে নিই কোন কারক? সেটা ভেবে নিই হচ্ছে গিয়ে অধিকরণ কারক। কিন্তু এখানে সোমবার থেকে পরীক্ষা শুরু হয়, অর্থাৎ দেখেন তো এই যে সোমবার থেকে পরীক্ষা শুরু হয়, এই সোমবারটা কি একটা সোমবার থেকে পরীক্ষা কিন্তু আরম্ভ হচ্ছে। হ্যাঁ, এই যে সোমবার থেকে পরীক্ষাটা আরম্ভ হচ্ছে, অর্থাৎ এটা একটা এই সময়টা কি কোন কারক হবে? তখন এটা হবে অপদান কারক। ঠিক একই রকমভাবে শীতকালে পাতা ঝরে, দেখেন এখানে কি বলা হচ্ছে? শীতকালে পাতা ঝরে। অর্থাৎ এই ঝরার মধ্যে আমরা একটা কি লক্ষ্য করতে পারছি? একটা বিস্তৃত লক্ষ্য করতে পারছি। কিন্তু এখানে যখন আমরা বলছি শীতকালে পাতা ঝরে, তখন কি এটা কি কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা মাধ্যম দিয়ে কি এটা উৎসে শেষ হচ্ছে না। যখন আমরা বলছি যে গাছ থেকে পাতা ঝরে, দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গাছ থেকে পাতা ঝরে, অর্থাৎ এই যে গাছ থেকে পাতা ঝরাটা শুরু হচ্ছে, এই গাছটা কি উৎস এবং এই পাতাটা ঝরছে, তখন এটা কোন কারক হচ্ছে? অপদান কারক। ঠিক একই রকমভাবে শীতকালে পাতা ঝরে, এখানে একটা ঝরা অর্থাৎ একটা বিচ্ছিন্ন হওয়ার বিষয় থাকলেও এই শীতকালটা কিন্তু অপদান কারক হবে না। এই শীতকালটা কোন কারক হবে? এই শীতকালটা অধিকরণ কারক হবে। কিন্তু গাছ থেকে পাতা ঝরে, এই গাছ থেকে এই গাছ কোন কারক হবে? এই গাছটা কিন্তু হবে অপদান কারক।